কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর জ্যোৎস্না মাখা কুয়াশায় দেখতে পেলাম একটা নারী অবয়ব সামনে খালের পাড়ে যেন কাউকে আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে। এবার আমি তার স্পষ্ট আক্ষেপের কান্না শুনতে পেলাম। খুকি রে, ও খুকি, তুই কোথায় গেলি? কোথায় গেলি রে? এই আর্তনাদের কান্না এতটাই ভয়ঙ্কর এবং করুণ, আমার হাত পা যেন হিম হয়ে গেল। দেখলাম উন্মাদিনীর মতো খাল ধারে সে ছুটোছুটি করছে, আর তার গলা দিয়ে সেই অমানবিক আর্তনাদ বেরিয়ে আসছে। খুকি রে, ও খুকি, তুই কোথায় রে? কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। ভালো করে লক্ষ্য করতে হবে ঘটনাটা কি ঘটছে। আবার তখন এই মটলেনে ফেরার চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে গেছে। রহস্যময় সেই মহিলা তখনও করুণ স্বরে কেঁদে চলেছে। তার কান্নায় আকাশ বাতাস যেন বিষাদে ভরে উঠছে। এই সময় আরো একটা আশ্চর্য ব্যাপার ঘটল। কোনো বাচ্চা মেয়ের কান্না ভেসে এলো। আমি অবাক হয়ে শুনে বুঝলাম 5-6 বছরের কোনো বাচ্চা মেয়ে যেন তার মাকে দেখতে না পেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নমস্কার সকলকে, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের গল্প। গল্প শুরুর আগে একটি বিশেষ খবর আপনাদের দিয়ে দিই। আমরা এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আছি। আপনারা যদি যুক্ত হতে চান, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারেন। সেখানে নিয়মিত সমস্ত গল্পের আপডেট দেওয়া থাকবে এবং আগামীতে কী কী গল্প আসছে তার এক্সক্লুসিভ পোস্টার সেখানে পাবলিশ করা হবে। তাই আপনারা যদি ইচ্ছুক হন তবে আপনারা জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। আমাদের আজকের নিবেদন লেখক সমনেশ জালুইয়ের কলমে তারানাথ তান্ত্রিক ও বাচ্চা পোতার মাঠ। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। গ্রাম বাংলায় মানুষের জীবনে শহুরে মানুষজনের মতো এত বিনোদনের মাধ্যম না থাকলেও একটা আলাদাই তৃপ্তিদায়ক অনুভূতি আছে। এই শহরের জীবনযাত্রার মতো বায়োস্কোপ, থিয়েটার, চিড়িয়াখানা, জাদুঘর এসব নেই বটে, কিন্তু মন ভালো করা এমন অনেক কিছু আছে যা মানুষের মনের অবসাদ সম্পূর্ণই দূর করে দেয়। কথাটা বললেন তারানাথ তান্ত্রিক। আলাদা করে তারানাথের পরিচয় আপনাদের কাছে দেওয়ার মতো আর কিছু বাকি নেই। আমি এবং কিশোরী তার একনিষ্ঠ শ্রোতা। অন্যান্য ছুটির দিনের মতোই আজকেও সময় কাটাতে এক প্যাকেট পাসিং শো নিয়ে আমরা চলে এসেছি কলকাতা মঠলেনে তারানাথের বাড়িতে। সিগারেটের প্যাকেটটা তার সামনে তক্তপোষে রেখে কিশোরী বলল, কি হলো ঠাকুরমশাই, কি ভাবছেন? তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, এই শরৎকালে ছোটবেলার গ্রামের বাড়ির কথা মনে করছিলাম। গ্রাম বাংলার বুকে মেঠো পথের ধুলো কাদা মেখে খেলে বেড়ানো, আহা, সেদিন আর কোনোদিন তো ফিরে আসবে না। তাই স্মৃতি ঘেটেই মনকে একটু শান্ত করছিলাম। আচ্ছা, আগেও দেখেছি শহুরে জীবন বরাবরই আপনার অপছন্দের, তাহলে শহরে এলেন কেন? তারানাথ হাসলেন। পেটের দায়ে। কিশোরী বলল, কেন? গ্রামের মানুষ কি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না? বিশ্বাস অবিশ্বাসের কথা এখানে হচ্ছে কেন? মানুষ কাজ খুঁজতে তো গ্রাম থেকেই শহরে আসে নাকি? আজ পর্যন্ত কটা লোককে দেখেছ যারা শহর থেকে গ্রামে গেছে কাজের খোঁজে?
তারানাথের এই কথায় কিশোরী চুপ করে গেল। তিনি হেসে বললেন, কোনোদিন এই শরতের নিশুত জ্যোৎস্না রাতে, শিশিরে শিশির ভেজা রাতে একা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটেছ? দুপাশে বিস্তৃত জলা কিংবা চাষের ক্ষেত, আর মাঝ পথ দিয়ে একটা সরু আঁকা বাঁকা মেঠো রাস্তা। যত দূর পর্যন্ত চোখ যায় ধু ধু করছে, কোনো জনপ্রাণী নেই, নিস্তব্ধ নিস্তরঙ্গ। চারপাশ থেকে কুয়াশার চাদর সরিয়ে হেঁটেছ কোনোদিন? তারানাথের বর্ণনায় যেন মনে মনে সেই রাস্তার চিত্রটা আমরা কল্পনা করতে পারছিলাম, তাই মুখ থেকে কোনো কথা সরছিল না। তারানাথ আবার চাপা গলায় বললেন, কি হলো বলো, হেঁটেছ কোনোদিন? আমি বললাম, রক্ষা করুন, ভেবেই কেমন যেন গা শিউরে উঠছে। হাঁটা তো দূরের কথা, এই রকম পরিবেশে একা থাকার কথা মনে করলেই হৃৎস্পন্দন বন্ধ হয়ে আসার জোগাড় হয়। আমাদের কথায় হেসে ফেললেন তারানাথ। শহরে মানুষের ভিড় দেখে দেখে জীবনে একা থাকার ভাবনাটাই হারিয়ে ফেলেছ তোমরা। সেই জন্যই একা থাকার কথা ভাবলে প্রথমেই তোমাদের মনে ভয়ের সঞ্চার হয়। শুধু ভয়ের কথাই ভাবলে বরা জ্যোৎস্নায় প্রকৃতির এই মোহময়ী রূপের শোভা তোমাদের মনে একবারের জন্য ফুটে উঠল না? এইরকম একটা মোহময়ী জ্যোৎস্না রাতে আমি দেবীর প্রথম দর্শন পেয়েছিলাম। স্বপ্নালু আলোয় বিশ্ব চরাচর ভেসে যাচ্ছিল, বরাকরের জল চিকচিক করছে, আর কুয়াশা আবৃত সেই আলোয় দেবী আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন। পূর্ণিমার আলো আর দেবীর রূপের ছটা যেন আরো মায়াবী করে তুলেছিল সেই মুহূর্ত। জীবনের কি দিনই না কাটিয়েছি আমি। আহা, মানব জন্ম সার্থক হয়ে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে তারানাথ কেমন যেন ভাবুক হয়ে পড়েছিলেন। তার মুখমণ্ডলে একটা আত্মতৃপ্তির বোধ ফুটে উঠেছিল। কিশোরী একটু ইতস্তত করে বলল, ঠাকুরমশাই কি আজ মধুসুন্দরী দেবীর কোনো ঘটনা শোনাবেন? আমার তন্ত্র জীবনের 14 আনাই দেবীর দান। কাজেই আমার সঙ্গে ঘটে যাওয়া প্রায় সমস্ত অলৌকিক অতি প্রাকৃত ঘটনাগুলোতে পরোক্ষভাবে দেবী এসেই পড়েন। তারানাথ উত্তর দিলেন। এবার আমি জিজ্ঞাসা করলাম, আপনি তাহলে আজ আমাদের কি ঘটনা শোনাচ্ছেন? তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর চোখ বন্ধ করে বেশ আমেজ করে তাতে কয়েকটা টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়লেন। নিশুত রাতে গ্রামের পথের কথা শুনে যে রকমের ভয় পেলে, সেই ভয়টা আর একটু বাড়িয়ে দেওয়া যাক, তোমাদের উপলব্ধিটা ভালো হবে। আর সত্যি এই ঘটনাটা ভেবে সেই সময় আমারও গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কিশোরী চোখ দুটো বড় বড় করে বলল, আপনি কি আপনার তান্ত্রিক জীবনের কোনো অভিজ্ঞতা বলতে শুরু করে দিয়েছেন নাকি? তারানাথ শুধু মুচকি হাসলেন। তারপর বলতে শুরু করলেন, এই ঘটনা যখন ঘটে তখন আমি এই মটলেনে বাসা বেঁধে ফেলেছি। চারি তখন জন্মে গেছে, আমারও বেশ একটু নাম ডাক হয়েছে। এমন সময় আশ্বিন মাসের মাঝামাঝি হাওড়া জেলার লক্ষণপুর গ্রাম থেকে একজন যজমানের আবির্ভাব হলো। তার বাস্তুতে কিছু অতি প্রাকৃতিক সমস্যা ঘটেছিল, সেইগুলো কাটাতে আমাকে লক্ষণপুর যেতে হলো। কৌশিকী অমাবস্যা পেরিয়ে তখন পূর্ণিমা তিথি সবে পড়েছে। আমি পঞ্জিকা দেখে একটা দিন স্থির করে সেই দিন যজমানের সঙ্গে তার বসত ভিটে গিয়ে উপস্থিত হলাম। তখন হাওড়া যেতে গেলে হাওড়া স্টেশন থেকে মার্টিন রেল ধরে মাকড়দহে নেমে ঝালুয়া রবের গ্রাম পার হয়ে রাঘবপুর ছাড়িয়ে লক্ষণপুর গ্রামে পৌঁছতে হতো। প্রায় 1.25 ঘন্টা মাটির পথ ধরে গিয়ে পৌঁছলাম লক্ষণপুর। যাওয়ার সময় যজমানটি আমায় বুঝিয়ে দিল যে আন্দুল রাজাদের জমিদারি অন্তর্ভুক্ত এই মাকড়দহ গ্রাম। এখানে অধিষ্ঠাত্রী দেবী মাকড়চণ্ডী মায়ের নাম অনুসারে গ্রামের এই নামকরণ হয়েছে।
মাকড়দহ স্টেশনে নেমেই আমি দেবীকে দর্শন করতে মন্দিরে উপস্থিত হলাম। কোনো অবয়ব নয়, অনেকটা মা শীতলার মতো প্রস্তর শিলায় সিঁদুর লেপে মায়ের আবক্ষ। দেবীর ত্রিনেত্র সদা উজ্জ্বল, মুখে প্রসন্নময়ী হাসি। শুনলাম চ্যাটার্জি সম্প্রদায় এখানকার মায়ের মন্দিরের সেবায়েত। রোজ মা মাছ সহযোগে খিচুড়ি এবং পায়েসের ভোগ গ্রহণ করেন মধ্যাহ্নকালে। দেবীর দর্শন করে মন্দিরের পিছনে গিয়ে দেখলাম ছোট সরস্বতী নদী তীর তীর করে বয়ে চলেছে। এই জলেই মায়ের নিত্য পুজো চলে। মনসা মঙ্গলে এই সরস্বতী নদীর এবং এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। চাঁদ সদাগর এই স্থান দিয়ে নাকি ডিঙা নিয়ে যেতেন বাণিজ্য করতে। মন্দিরের বাইরে বেশ খানিকটা এলাকা জুড়ে স্থানীয় বাজার এবং এক পাশে গ্রামের মস্ত বড় হাই স্কুল। আমরা গরুর গাড়িতে চড়ে মাকড়দহ পেরিয়ে ঝালুয়া রবের দিকে যাওয়ার সময় দেখলাম এখানে আনাজপত্রের চাষের পরিমাণ খুব বেশি। যতদূর চোখ যায় ততদূর শুধু চাষের ক্ষেত আর জলা। আঁকা বাঁকা সরু মিঠো রাস্তা তার মাঝখান দিয়ে চলে গেছে। বেলা 12টা নাগাদ পৌঁছে সামান্য কিছু জলযোগ সেরে কাজে লেগে পড়লাম। সব কিছু মিটতে সন্ধ্যা হয়ে গেল। যজমান আমাকে সেই রাতটা তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু আমি থাকতে রাজি হলাম না। তখন চারির সবে 1.5 বছর বয়স। আসবার সময় দেখে এসেছি তার শরীরটা ভালো নেই। এই মত অবস্থায় আমার স্ত্রী একা ওই অসুস্থ মেয়েকে নিয়ে রাত্রে একা থাকুক, সেটা আমি চাইনি। যজমানের অনেক বারণ থাকা সত্ত্বেও আমি বেরিয়ে পড়লাম। যজমানটি আমাকে এগিয়ে দিতে চাইলেও এই ভর সন্ধ্যায় আমি তাকে বাড়ি থেকে বের হতে বারণ করে দিলাম। সে একটু ইতস্তত করতে শুরু করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? সে আমতা আমতা করে বলল, আগে ঠাকুর মশাই, পথের ওই ঝালুয়ার বেড়ের খালের ধারটা খুব একটা ভালো জায়গা নয়। রাত্রের অন্ধকারে অনেক পথিক ওই জায়গায় বিপদে পড়ে। জায়গাটা যে শুনশান এবং ঘন বাঁশ বাগানে ঘেরা, সেটা আমি এখানে আসবার সময় দেখে এসেছি। তাই বিপদের কথা শুনে আমার চোর ডাকাতের কথা মনে হলো। সঙ্গে খুঁতকুড়া দক্ষিণা, পথ খরচ আছে, যদি কেড়ে নেয়। তাই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, বিপদ? ঠিক কি ধরনের বিপদ ঘটে বলতো? ছিনতাই, ডাকাতি? যজমান বলল, আগে না বাবা ঠাকুর, ওই খালধারে বাঁশ বাগানে একটা বাচ্চা পোটার মাঠ আছে। এই রাতের বেলাতেই ওখানে তাদের খুব উপদ্রব শুরু হয়। পথ চলতি মানুষকে নানাভাবে বিপদে ফেলে পথ ভুলিয়ে দেয়। অজানা অচেনা লোক হলেই তিনারা আরো বেশি উপদ্রব শুরু করে। বুঝতে পারলাম এতক্ষণ সে আমাকে ভূতের ভয়ের বিপদ দেখাচ্ছে। হায় রে কপাল! নিচের বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করতে যাকে নিয়ে এলো তাকে কিনা ফেরার পথে ভূতের ভয় থেকে সাবধান করে। আমি উচ্চ কণ্ঠে হো হো শব্দ করে এসে উঠলাম। সত্যি মানুষ কি বিচিত্র প্রাণী! নিজেই জানে না সে নিজে কখন কি করছে। হাসি থামিয়ে তাকে বললাম, শোনো বাবা, তুমি তো আমাকে ভূত তাড়াতেই এনেছিলে, তবে আমার জন্য মিথ্যে ভূতের ভয় পাচ্ছ কেন? হ্যাঁ? আমার কথায় যজমানটি এবার লজ্জায় পড়ে গেল। তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু পথে বেরিয়ে পড়লাম মুশকিলে। গ্রামের দিকে সূর্য ডুবলেই তাড়াতাড়ি রাত্রি নেমে আসে ঠিকই, কিন্তু এই দিকের গ্রামগুলো যেন বড্ড তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে যায়। গরুর গাড়ির দেখা নেই। বাধ্য হয়ে হাঁটতে শুরু করলাম।
হেঁটে আস্তে আস্তে পথে একটা দুটো গরুর গাড়ি চোখে পড়ল, কিন্তু ওই পথ দিয়ে যেতে হবে শুনেই তারা মুখের উপর না করে দিল। বেশি ভাড়াতেও যেতে রাজি হলো না। অগত্যা বাধ্য হয়ে হন্টন যোগ লাগলাম। ঘণ্টাখানেক হাঁটছি। নিস্তব্ধ সেই মেঠো জনপ্রাণীহীন পথে পূর্ণিমার আলোয় একা হেঁটে চলেছি। একটা ইমেল হাওয়া, জলার উপর জমে থাকা চাপ বাঁধা কুয়াশা, দূর থেকে শেয়ালের ডাক ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে। দূরে কোথাও কোটরে পেঁচার ডাক কানে ভেসে এলো। পূর্ণিমা চাঁদের আলোয় যেন বিশ্ব চলাচল ভেসে যাচ্ছে। মধুসুন্দরী দেবীর কথা মনে পড়ছিল। এই রকম নির্জনে নিস্তব্ধতায় দেবী আমার কাছে আসতেন বরাকর নদীর পাড়ে। আপন মনে হাঁটছি। এই সময় হঠাৎ করে এই শিরশিরে আবহাওয়ার মধ্যে গরম একটা হাওয়ার স্রোত মুখে এসে লাগলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। একটা অতি প্রাকৃতিক অনুভূতি আমার শরীরটাকে যেন আড়ষ্ট করে দিয়েছে। এই সুন্দর মায়াবী পরিবেশের আড়ালে তাহলে কি কোনো সাংঘাতিক বিপদ আমার জন্য অপেক্ষা করে রয়েছে? ইন্দ্রিয়গুলো আরো সজাগ হয়ে উঠল। কোথাও যেন অনেক দূর থেকে একটা কান্নার শব্দ কানে ভেসে আসছে। সেই শব্দের উৎস যে কোন দিক থেকে, সেটাই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আন্দাজ করা সম্ভব নয়। আমি চোখ বন্ধ করে শব্দটার প্রতি আমার মনঃসংযোগ আরো সজাগ করে তুললাম। কয়েক মুহূর্ত কাটার পর বুঝতে পারলাম সেটা কোনো যুবতী মহিলার কান্না। খুব বুক ফাটা করুণ কাকুতি। মনে হলো কান্নার মাঝে আক্ষেপ করে বারংবার কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। চোখ বন্ধ রেখেই আরো কিছুক্ষণ বুঝতে চেষ্টা করলাম। কি যেন একটা নাম ধরে কাউকে ডেকে চলেছে। হ্যাঁ, এবার বুঝতে পারলাম খুকি নামের কাউকে যেন খুঁজছে। চোখ খুলে তাকালাম। এই শুনশান স্থানে, এত নির্জনতায় একজন মহিলা এইভাবে একা কাউকে খুঁজে বেড়াবে, সেটা স্বাভাবিক ঘটনা তো হতে পারে না। এখান থেকে গ্রামের সীমানা বেশ অনেকটা দূরে। সেখান থেকেও কারোর কণ্ঠ ভেসে আসা সম্ভব নয়। কিন্তু মনের মধ্যে কৌতূহলটাও বেশ প্রবল হচ্ছিল। না, এগিয়ে গিয়ে দেখতে হতোই ব্যাপারটা। আর আমার ভয় কিসের? তাই আর 7-5 না ভেবে এগোতে লাগলাম। কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর জ্যোৎস্না মাখা কুয়াশায় দেখতে পেলাম একটা নারী অবয়ব সামনে খালের পাড়ে যেন কাউকে আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে। এবার আমি তার স্পষ্ট আক্ষেপের কান্না শুনতে পেলাম। খুকি রে, ও খুকি, তুই কোথায় গেলি? কোথায় গেলি রে? এই আর্তনাদের কান্না এতটাই ভয়ঙ্কর এবং করুণ, আমার হাত পা যেন হিম হয়ে গেল। দেখলাম উন্মাদিনীর মতো খাল ধারে সে ছুটোছুটি করছে, আর তার গলা দিয়ে সেই অমানবিক আর্তনাদ বেরিয়ে আসছে। খুকি রে, ও খুকি, তুই কোথায় রে? কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। ভালো করে লক্ষ্য করতে হবে ঘটনাটা কি ঘটছে। আমার তখন এই মটলেনে ফেরার চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে গেছে। রহস্যময় সেই মহিলা তখনও করুণ স্বরে কেঁদে চলেছে। তার কান্নায় আকাশ বাতাস যেন বিষাদে ভরে উঠছে। এই সময় আরো একটা আশ্চর্য ব্যাপার ঘটল। কোনো বাচ্চা মেয়ের কান্না ভেসে এলো। আমি অবাক হয়ে শুনে বুঝলাম 5-6 বছরের কোনো বাচ্চা মেয়ে যেন তার মাকে দেখতে না পেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি এক মনে সমস্ত বিষয়টা লক্ষ্য করছিলাম। কাজেই কতক্ষণ এই ব্যাপারটা ঘটে চলল বলতে পারবো না, কিন্তু একটা সময় মনে হলো সামনে আর কিচ্ছু নেই, শুধু চাঁদের আলো মাখা কুয়াশায় খালের জলের তীর তীর করে বয়ে যাওয়ার শব্দ কানে ভেসে আসছিল। দেখলাম
চারপাশের পরিবেশে শরতের শিরশিরে হাওয়া এবার গায়ে লাগলো। কি যেন একটা অভাব বোধ হচ্ছিল এতক্ষণ ধরে। এবার ঝিঝি ডেকে ওঠায় বুঝতে পারলাম এই শব্দটাই এই জনশূন্য প্রান্তরে থমকেছিল। হাতে ঘড়ি নেই, তাই সঠিক সময় জানতে পারলাম না। তবে মাথার উপরে চাঁদের অবস্থান দেখে বুঝতে পারলাম যে আজ কোনোভাবেই আর কলকাতা শহরে ফেরা হবে না। মাকড়দহ পৌঁছতে পৌঁছতে হাওড়া যাওয়ার শেষ মার্টিন ট্রেনটা বেরিয়ে যাবে। ফিরে যাব কিনা ভাবছি, তারপর মনে হলো যাত্রাপথে পিছু না হেঁটে সম্মুখে অগ্রসর হওয়াটাই শাস্ত্রোক্ত মতে সঠিক সিদ্ধান্ত হবে। হালের উপর দিয়ে গরুর গাড়ি যাতায়াতের জন্য বেশ চওড়া একটা কাঠের পোল আছে। আমি বাঁশ বাগান ঘেরা বাচ্চা পোতা মাঠকে পাশে ফেলে রেখে সেই পোল পেরিয়ে এগোতে লাগলাম। কিছুটা পরেই একটা বট গাছের নিচে বেদি দেখতে পেলাম। সঙ্গে মুড়ি, বাতাসা এবং কিছুটা মাখা সন্দেশ ছিল। মনস্থির করলাম আহার সেরে এই বেদিতেই আজ রাতটা কাটিয়ে দিই। এখানকার পথঘাট সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। চোর ডাকাতের উৎপাত থাকে যদি বিপদে পড়তে পারি। বীরভূমের পথে ঘাটে প্রচুর ঘুরে বেরিয়েছি, কিন্তু হাওড়া জেলার গ্রামাঞ্চল একদমই আমার কাছে নতুন। আর সত্যি কথা বলতে কি, নিজের বাড়ির চিন্তাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। চোখের সামনে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের সেই ঘটনাটা মনের মধ্যে জাঁকিয়ে বসল। কেন এই ঘটনা ঘটছে সেটা একান্তই জানার কৌতূহল আমাকে চেপে ধরল। তাই রাত্রের আহার সেরে সেই বেদিতেই ধ্যান মগ্ন হলাম। এক মনে দেবীর ধ্যান করছিলাম। রাত তখন শেষ প্রহর। দেবী এলেন, তবে সশরীরে তার দেখা পাইনি। গায়ের সেই সুগন্ধ যেন পুরো জায়গাটাকে মাতোয়ারা করে দিল। অত্যন্ত মধুর একটা কণ্ঠ যেন নিচু গলায় আমার কানের কাছে বলে উঠল, ভয় নেই তারানাথ, তোমার স্ত্রী ও কন্যা সুস্থ আছে। আমার কাঁধে যেন তার নিঃশ্বাস পড়ল। আমার সারা দেহে একটা শিহরণ খেলে গেল। এক স্বর্গীয় অনুভূতি এবং আনন্দে চোখ খুলে আমি এদিক ওদিক তাকালাম। কাউকে দেখতে পেলাম না। চেঁচিয়ে ডাকলাম, দেবী, এ কি তুমি? মধুসুন্দরী দেবী বললেন, হ্যাঁ, আমি এসেছি। আমি উদ্ভ্রান্তের মতো জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দেবী অবিচল ভাবে বললেন, না, আমি শরীর ধারণ করে কখনোই আর তোমার সামনে আসব না। সে কথা তো তোমাকে আগেই বলেছিলাম, যখন শেষবারের মতো তোমার সঙ্গে বরাকরের ধারে দেখা হয়েছিল। আমার মনটা যেন ভারী হয়ে উঠল। মুহূর্তের মধ্যে একটা বিরহ যন্ত্রণায় চোখের কোলে জল ছলছল করে উঠল। বললাম, তুমি কি তবে আর কোনোদিনই আমার কাছে আসবে না? মন খারাপ করো না, চোখের সামনে নাই বা দেখলে। এই তো তুমি আমাকে অনুভব করতে পারছো। কোনোদিন দেখা না দিলেও আমি তো তোমাকে পুরোপুরি ছেড়ে যাইনি। কাজেই মন খারাপ করো না। এবার যে কথা আমি তোমাকে বলতে এসেছি, আমার সেই কথা মন দিয়ে শোনো। আমি এবার দেবীর আদেশ পালন করলাম। তিনি বলে চললেন, শোনো, প্রকৃতির নিয়মেই তুমি এই স্থানে এসে পড়েছ। দীর্ঘ জীবনের এক সমস্যা এইখানকার মানুষ ভোগ করে চলেছে। সেই যন্ত্রণার হাত থেকে তাদের নিষ্কৃতি না দিয়ে তোমার এইভাবে এখান থেকে চলে যাওয়া তো হবে না। যে দৃশ্য তুমি কিছুক্ষণ আগে নিজে প্রত্যক্ষ করেছ, সেটা যে অতি প্রাকৃতিক তা তোমাকে বর্ণনা করতে হবে না নিশ্চয়ই। নিজের বাড়িতে স্ত্রী মেয়েকে নিয়ে কোনো চিন্তা করো না তারানাথ, তাদের কোনো বিপদ অভাব হবে না। আমি মন দিয়ে দেবীর কথা শুনলাম। তাকে জিজ্ঞাসা করলাম, দেবী, তুমিই বলে দাও, এই ঘটনার হেতু কি? শুধু ঘটনাটা চেনো না, তার পিছনে থাকা ইতিহাসটাও যে জানতে হবে তোমাকে।
কাজেই সকালে এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলো। তারা তোমাকে এই বিপদের দিনে পেয়ে খুশি হবে। আজ ভোর হয়ে আসছে, আমি চলি। প্রয়োজনে স্মরণ করো, চলে আসবো। মধুসুন্দরী দেবী বিদায় নিলেন। আমি আর ঘুমোলাম না। একটু পরেই এখানে চাষিদের যাতায়াত শুরু হলো। ভোরবেলা ক্ষেত থেকে ফসল তুলে বিভিন্ন বাজারে বস্তায় ভরে মাথায় করে অথবা গরুর গাড়ি করে নিয়ে যায় এখানকার চাষিরা। তাদের কয়েকজন এখানে আমাকে দেখে হতবাক হয়ে আমার কাছে এগিয়ে এলো। আমার পরনের রক্তাম্বর দেখে আমার কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। আমার পরিচয় জেনে এবং গতকাল থেকে এই স্থানে রাত কাটিয়েছি জেনে আমার প্রতি ভক্তিতে গদগদ হয়ে আমাকে প্রণাম করল। আমি গতকালের লক্ষণপুর গ্রামের সেই যজমানের বাড়ি আসার কারণ থেকে শুরু করে এখানে কেন রাত্রিবাস করেছি সমস্তটাই বিস্তারিত তাদের বললাম। তাদের কথায় জানতে পারলাম এই স্থানের নাম বিশালাক্ষীতলা। গতকাল খালের ওপারে প্রত্যক্ষ করা আমার ঘটনা তারা আমার মুখ থেকে শুনে কেমন যেন ভীত হয়ে পড়ল। মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল তাদের সবার। আমি যখন ঘটনাটা তাদেরকে বলছিলাম তখন একে একে বেশ অনেকের ভিড় জমে গিয়েছিল সেখানে। আমার কথা শেষ হলে সেই ভিড়ের মধ্যে থেকে একজন বলল, ঠাকুর মশাই, আমাদের আশেপাশের 10 গায়ের মোড়ল মশাইয়ের এই ঝালুয়ারবেড় গ্রামেই বাস। আমরা ইতিমধ্যেই তাকে খবর পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলেই। মিনিট 10 মধ্যেই একজন বেশ কর্তা গোছের মাঝ বয়সী লোক 4-5 জনের সঙ্গে ভিড় সরিয়ে আমার সামনে এসে উপস্থিত হলেন। আমাকে প্রণাম জানিয়ে দাঁড়ালেন। দেখলাম এখানকার গ্রামের মোড়লের বেশ সুনাম আছে। আশপাশের লোকজনকে দেখেই বুঝতে পারলাম তাকে এখানকার সবাই মেনে চলে। ভদ্রলোক আমাকে নমস্কার করে বললেন, নমস্কার ঠাকুর মশাই, দণ্ডাবত হই। অদমের নাম রাখাল জানবি, আমি গ্রামের মোড়ল। আমি হাসি মুখে প্রতি নমস্কার করে বললাম, নমস্কার, বসুন বলে তাকে আমার পাশে বসতে বললাম। কিন্তু তিনি আমাকে বললেন, না না ঠাকুর মশাই, আর এখন এখানে বসলে হবে না। গতকাল রাত থেকে আপনি এই গাছের নিচে রাত কাটাচ্ছেন। আপনি সিদ্ধ ব্রাহ্মণ, সন্ন্যাসী মানুষ। দেখে তো মনে হচ্ছে সারা রাত আপনার ঘুম হয়নি, আহারও হয়নি হয়তো। না না না, এইভাবে এখানে এখন আর কোনো কথা আলোচনা করার দরকার নেই। এই কাজেই আমার বাড়ি, আপনি সেখানেই চলুন। একটু সেবা গ্রহণ করতে হবে। আমাদের গ্রামের একটা কল্যাণ অকল্যাণের ব্যাপার রয়েছে তো। কি গো, তোমরা সব কি বলো? শেষ কথাটা তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন। তার এই প্রশ্নে এখানে ভিড় করে থাকা সবাই সম্মতি জানালো। না, ঝালুয়ারবেড়ের মোড়ল বাঁচ খাই বটে। তার কণ্ঠে ভক্তির সঙ্গে এমনই এক আদেশের সুর মিশেছিল, আমিও তার কথায় আর কোনো অসম্মতি দেখাতে পারলাম না। গরুর গাড়ি আনবার হুকুম দিচ্ছিলেন। আমি এবার তাকে বারণ করে বললাম, মোড়ল মশাই, গরুর গাড়ির দরকার নেই। আপনি তো বললেন আপনার বাড়ি সামনেই, চলুন আমরা বরং হেঁটেই সেখানে যাই। আমার প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। আমরা দুজনে পাশাপাশি হাঁটছিলাম। পিছনে 10-12 জন মানুষের একটা দল আসতে লাগল। রাখালবাবু আমার পরিচয়, বাসস্থান সম্বন্ধে সব শুনলেন। তারপর বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের ছোট গ্রামে ঝালুয়ারবেড়, নৌশূদ্রদের বসবাস। কয়েক ঘর আহির, সৎগোপ, শূদ্র আর সৎ চাষিদের বসবাস এই গ্রামে। আমি বললাম, মোড়ল মশাই, আপনাদের এই জালুই পদবী আমি জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, আপনাদের গোত্র কি? হ্যাঁ ঠাকুর মশাই, ঠিকই বলছেন। হাওড়ার এই অঞ্চলের কয়েকটা গ্রামে এই পদবীর মানুষদের আপনি খুঁজে পাবেন। আমরা জাতে সৎ চাষি। আমাদের পদবীর মতো গোত্রটিও ভারী অদ্ভুত।
বৃহৎ বল্লভ। সত্যি এই গোত্রের নাম আমি জীবনে এই একবারই শুনেছিলাম। ভারী অদ্ভুত জায়গা আর পদবি, সেটা তো বুঝলাম, কিন্তু আহিরটা আবার কোন জাত? তারানাথ হেসে বললেন, আরে আহির মানে হলো গোয়ালা। কলকাতার যে অঞ্চলে গোয়ালাদের আড়ত ছিল সেই থেকেই নাম হয়েছিল আহিরি টোলা, বুঝেছ? আমাদের সত্যি এটা জানা ছিল না। বেশ ভালো একটা বিষয় আমরা জেনে নিলাম। তারানাথ আবার বলতে শুরু করলেন, রাখাল মোড়লের বাড়ি গিয়ে বুঝলাম সচ্ছল গৃহস্থ চাষি পরিবার। তার বাড়ির মহিলারা আমাকে দেখে আসন পিঁড়ি দিয়ে পা ধুইয়ে দিতে উদ্যত হলো। আমি এইসব আয়োজন দেখে লজ্জায় পড়ে গেলাম। এ কি করছেন মা ঠাকুরুন? আপনারা মায়ের জাত, পায়ে হাত দেবেন না। আমার এই কথা শুনে রাখাল মোড়ল মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি হাত মুখ ধুয়ে উঠোনে একটা বেতের মোড়া নিয়ে বসলাম। নতুন থেলো হুঁকোয় আমার জন্য তামাক সেজে নিয়ে এলো মোড়ল মশাইয়ের ফরমায়েশ খাটার লোক। জনা দশেক লোক তখনও রাখাল মোড়লের উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল। তাদের একজনকে ডেকে মোড়ল মশাই হুকুম দিলেন, এই জগদীশ, একবার চট করে মাকড়দাও গিয়ে তারাপদ ঠাকুরকে নিয়ে এসো। বলবে আজ থেকে তারানাথ ঠাকুরমশাই যতদিন এই গৃহে থাকবেন ততদিন এখানে রান্নার দায়িত্ব তাকেই কিন্তু নিতে হবে। হুকুম পাওয়ার সাথে সাথেই জগদীশ নামের ব্যক্তিটি বেরিয়ে গেলেন। মোড়ল মশাই এবার আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনার আমিষ বা নিরামিষের কোনো বিচার আছে নাকি? আমি বললাম, না, আমার কোনো বাদ বিচার নেই মোড়ল মশাই। তিনি বললেন, না না, তো তবুও আপনি সাত্ত্বিক ব্রাহ্মণ মানুষ, তাই একজন রান্নার বামুন ঠিক করে নিলাম আর কি। সত্যি মোড়ল মশাই যে বিচক্ষণ মানুষ, নিজের দিক থেকে অতিথি সৎকারের কোনো ভুল ত্রুটি রাখতে চান না, সেটা আরও একবার প্রমাণ পেলাম। আমি হুঁকো টানছিলাম। এবার মোড়ল মশাই আমাকে বললেন, যাকে কাজের কথায় আসা যাক। ঠাকুরমশাই, কিছু চাষির মুখে আপনার সঙ্গে ঘটে যাওয়া গত রাতের একটা ঘটনা শুনলাম। আপনি কি অনুমান করছেন বলুন তো? আমি বললাম, রাত্রে সেখানে কি ঘটে সেই ঘটনার সঙ্গে আপনারা পূর্ব পরিচিত ঠাকুরমশাই। আমি কি অনুমান করছি সেটা জানানোর আগে আপনাদের কাছ থেকে আমার এই ঘটনার পিছনে থাকা ইতিহাসটা জানা খুব প্রয়োজন। মোড়ল মশাই আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, তারপর বলতে শুরু করলেন, এই ঘটনার পিছনের ইতিহাস বড়ই করুণ ঠাকুরমশাই। আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার কথা। এই গ্রামে গজানন পাড়ুই নামের এক চাষির বসবাস ছিল। তার স্ত্রীর নাম ছিল ক্ষেমঙ্করী। পুত্র সন্তানের আশায় গজানন এবং ক্ষেমঙ্করীর পরপর 3টি কন্যা সন্তান জন্মায়। শেষ কন্যা সন্তানের জন্মের পরই সংসারে অশান্তির সূত্রপাত শুরু হয়। গজাননের বাড়ির লোকজন তার উপর অত্যাচার শুরু করে। জানেন ঠাকুরমশাই, বড় ভালো মেয়ে ছিল এই ক্ষেমঙ্করী। শ্বশুর বাড়ির লোকজনের এত অত্যাচার সত্ত্বেও মুখ বুজে পড়ে রইল। 3টি সন্তানের মুখ চেয়ে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য অন্যের জমিতে জন খাটতে শুরু করল। স্বামী যা রোজগার করত সবটাই নেশার পিছনে খরচ করে এসে রাত্রিবেলা তাকে ধরে মারধর করত। কিন্তু এত কিছুর পরেও ক্ষেমঙ্করী একটাও কোনো প্রতিবাদ করত না। তা এইভাবে বছর 5-6 কেটে গেল। সেই সময় আমাদের গ্রামে ওলা ওঠার প্রাদুর্ভাব দেখা দিল। মরকও লাগলো এই ঝালুয়ার বেড়ে। এবার আরো ভয়ঙ্কর দিন নেমে এলো তার জীবনে। কোন অভিশাপে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল জানি না। ক্ষেমঙ্করীকে 3 সন্তান সহ একা ফেলে গজাননের বাড়ির লোক চম্পট দিল।
বেচারি একা 3 মেয়েকে আগলে এখানেই পড়ে রইল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। তার বড় এবং মেজ মেয়ে ওলা ওঠায় আক্রান্ত হয়ে মারা গেল। সবেধর নীলমণি ছোট মেয়েটিকে কোনোক্রমে রক্ষা করতে পেরেছিল সে। এরপর মাস 6 পর ধীরে ধীরে মড়ক শেষ হলো। গ্রামের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরল। শুধু ক্ষেমঙ্করীর জীবনটায় আর কোনো পরিবর্তন এলো না। সত্যি বলছি ঠাকুরমশাই, কেউ যে শুধু দুর্ভাগ্য নিয়েই জন্মাতে পারে সেটা ওই ক্ষেমঙ্করীর কথা না জানলে বিশ্বাস হতো না। কন্যা সন্তান মারা গেছে, সেই জন্য পরিবারের কারো কোনো দুঃখ ছিল না, এমনকি জন্মদাতা বাপেরও নয়। অভাগী ছোট মেয়েটাকে মানুষ করার জন্য বাকি 2 সন্তান হারানোর শোক বুকে চেপে রেখে হাত পেটা খেয়ে খেতে কাজ করতে লাগলো। ছোট মেয়েটির জ্বর হয়েছিল, তাই তাকে বাড়িতে রেখে ক্ষেমঙ্করী একদিন একাই মাঠে গেল। মাঠ থেকে ফিরে সিদ্ধ ভাত রান্না করে বাচ্চা মেয়েটিকে খেতে দিয়ে পুকুরে গিয়েছিল স্নান করতে। মেয়েটি একাই দাওয়ায় বসে নিজের মনে খাচ্ছিল। সেই সময় তার মাতাল বাপ গজানন মদ্যপ অবস্থায় 1 পেট খিদে নিয়ে বাড়ি ফিরে মেয়েকে খেতে দেখল, আর দেখা মাত্রই তার মাথায় আগুন জ্বলে উঠল। খাওয়ার পাত থেকে মেয়েকে চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করতে শুরু করলো। তাকে আটকাবার কেউ ছিল না। মারতে মারতে উঠোনের এক কোণে পড়ে থাকা লাঙলে মেয়েটির মাথাটা ঠুকে গেল। ক্ষেমঙ্করী যখন পুকুর ঘাট থেকে ফিরে এলো, দেখলো কোলের মেয়েটা উঠোনে পড়ে কাতরাচ্ছে। কেউ বাঁচাতে আসেনি তাকে, কেউ না। দূরে লোকজন দাঁড়িয়ে শুধু এই মর্মান্তিক দৃশ্য দেখে চলেছে। মাথায় আঘাত লাগার কারণে বাচ্চাটির তখন খিঁচুনি এসে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। দিগ্ভ্রান্তের মতো চিৎকার করে মেয়ের কাছে ছুটে এলো। মেয়েটিকে কোলে তুলে নিয়ে তার চোখে মুখে জল দিতে শুরু করলো। মেয়েটি বড় বড় চোখে তাকিয়ে ছটফট করতে করতে মায়ের কোলেই মারা গেল। সারাটা সময় ধরে প্রাণপাত করে নিজের বুকটিও আগলে রাখতে ব্যর্থ হলো ক্ষেমঙ্করী। সব লড়াই যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। একজন মায়ের কাছে এর থেকে নির্মম কিছু তো হতে পারে না ঠাকুর মশাই। এই শোক সহ্য করার ক্ষমতা কোনো মায়েরই থাকতে পারে না হয়তো। ক্ষেমঙ্করীরও ছিল না। মেয়ের শোকে উন্মাদ হয়ে গেল সে। একে একে 3 সন্তানকে হারিয়ে পাগল হয়ে গিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে লাগলো। আপনি তো জানেন ঠাকুর মশাই, 8 বছর না হলে আমাদের ধর্মে কাউকে দাহ করে সৎকার করা হয় না, মাটিতে গোড় দিয়ে দেওয়া হয়। ক্ষেমঙ্করীর মেয়েটিকেও তাই ওই বাচ্চা পোতার মাঠে গোড় দেওয়া হলো। তারপর থেকে ক্ষেমঙ্করী কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। কেউ তাকে আর দেখতে পেল না। এই ঘটনার বছর খানেক পর একদিন এক মহিলাকে খাল ধারে মরে পড়ে থাকতে দেখল গ্রামের কয়েকজন মানুষ। রুক্ষ উস্কো চুল, পরনে ছেঁড়া কাপড়, ধুলো মাখা বিষ। দেখেই বোঝা যাচ্ছিল কোনো পাগলি অথবা ভিখারি। ভালো করে দেখে গ্রামের লোক তাকে শনাক্ত করলো ক্ষেমঙ্করী। আর সেই থেকে ওই বাচ্চা পোতার মাঠ দুর্বিষহ হয়ে উঠল। রোজ রাতে সে তার কোলের মেয়েকে ওই স্থানে খুঁজে বেড়ায়। আরেকটি বাচ্চা মেয়ের কান্না শোনা যায় ঠাকুর মশাই। সাধারণ মানুষ আর ওই পথ দিয়ে সূর্যাস্তের পর যাতায়াত করতে পারে না। শেষের দিকের কথাগুলো বলার সময় রাখাল মোড়লের গলা কেমন যেন কেঁপে উঠছিল। আমারও
চোখ দুটো জলে ভরে গেল। এত নিষ্ঠুর একটা ঘটনা বিধাতার পরিহাস ছাড়া কি হতে পারে? মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলাম, দোষীদের কোনো সাজা হয়নি? মোড়ল মশাই বললেন, হয়েছিল হয়েছিল গজাননকে পুলিশে ধরে নিয়ে যায়। শুনেছি তার যাবজ্জীবন শাস্তি হয়েছে, আর তার পরিবারকে গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছিল। কিন্তু যাই শাস্তি হোক ঠাকুর মশাই, সেটা কোনোদিন ক্ষেমংকরীর প্রতি যে অন্যায়টা হয়েছিল তার পরিপূরক হতে পারে না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অতীতের সেই ঘটনায় আমি কখনোই ক্ষেমংকরীকে তার বিচার পাইয়ে দিতে পারি না, কিন্তু এখনো যে তার বিদেহী আত্মা এইভাবে কষ্ট পেয়ে চলেছে, মা এবং মেয়ের আত্মাকে মুক্তি দিতে পারি। আর সেটাই করতে হয়তো দেবী আমাকে আদেশ দিয়েছেন। রাখাল মোড়লকে বললাম, আমি আজকে সন্ধ্যায় আবার সেই খালের ধারে বাচ্চা পোঁতার মাঠে যাব মোড়ল মশাই। ক্ষেমংকরীর মুখ থেকেই তার মুক্তির উপায় জানতে হবে। আমার কথা শুনে রাখাল মোড়ল আমার মুখের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রইলেন। কি বলছেন ঠাকুর মশাই? আপনি হয়তো জানেন না, এখানে 3-4টে গ্রাম একত্রিত হয়ে বহুবার এই সমস্যার সমাধান করতে সচেষ্ট হয়েছে, কিন্তু কোনোদিন তার প্রতিকার তো করতে পারেননি। উপরন্তু ক্ষেমংকরীর ক্রোধ আমাদের প্রতি আরো বেড়ে গেছে। আমরা এক প্রকার নিরুপায় হই সন্ধ্যার পর ওই পথে চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ঠাকুর মশাই। আমি বললাম, গতকাল সারা রাত ওখানে কাটিয়ে দেওয়ার পর যখন আমি অক্ষত শরীরে আপনাদের কাছে এসে দাঁড়াতে পেরেছি, তখন আমার উপরে ভরসা করতে পারেন। কিন্তু আপনি বুঝতে পারছেন না ঠাকুর মশাই, কি বিভীষিকাময় সেই রূপ। আমি প্রত্যক্ষ করেছি। যারা এর প্রতিকার করতে গিয়েছিল তারা সবাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। আপনি এই অঞ্চলের মানুষ নন, আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমাদের কথা ভাবতে গিয়ে, তাহলে সেই ক্ষতিপূরণ করার মতো সাধ্য আমাদের নেই ঠাকুর মশাই। অপরাধ মার্জনা করবেন, আমি আপনাকে এই কর্মের অনুমতি দিতে পারবো না। আমার মুখের উপর এই প্রথম কাউকে প্রস্তাব ফিরিয়ে দিতে দেখলাম, কিন্তু মধুসুন্দরী দেবীর আদেশ তো আমার শিরোধার্য। সেই আদেশ পালন না করে আমি কখনোই ফিরে যাব না। মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তোমরা আমাকে বারংবার জিজ্ঞাসা করো যে তন্ত্রোক্ত ভেলকি আমি দেখাতে পারি কিনা, আর আমিও তোমাদের বহুবার বলেছি যে অনেক সময় অর্থ রোজগারের জন্য আমি তা যজমানদের দেখিয়েছি। কিন্তু সেই দিন রাখাল মোড়লকে একটা ভালো কাজের জন্য রাজি করাতে আবার সেই ভেলকি আমি দেখালাম। আমার সঙ্গে কথা বলা শেষ হলে তিনি উঠে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মোড়া ছেড়ে তিনি উঠতে পারলেন না। অনেকবার চেষ্টা করলেন, ওঠার ক্ষমতা তার ছিল না। স্তম্ভন ক্রিয়ায় তার শরীরকে আমি মুহূর্তের মধ্যেই অসাড় করে দিয়েছিলাম। খানিক চেষ্টার পর তিনি আমার দিকে তাকালেন। আমিও তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসছিলাম কেবল। এবার ভয় পেয়ে রাখাল মোড়ল আমাকে বললেন, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, হঠাৎ করে আমার কি হলো? আমি নিজের জায়গা ছেড়ে উঠতে পারছি না কেন? আমার দেহ যেন আড়ষ্ট হয়ে গেছে। আমি হেসে বললাম, অপরাধ নেবেন না বরুণ মশাই, আপনার কোনো সমস্যা হয়নি। আমাদের কথা এখনো শেষ হয়নি। কেবল আমি না চাইলে আপনি এই জায়গা ছেড়ে কোনোভাবেই উঠতে পারবেন না। কোনো কথা না বলে কেবল আমার দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বলে চললাম, ক্ষেমংকরীর আত্মার মুক্তি আমি দেবই। আমার ইষ্টের নির্দেশ আছে। যদি আপনাদের সহযোগিতা আমি না পাই, তবে আপনাদের গ্রামের আতিথ্য ত্যাগ করে কেবল একজন বীরাচারী যাযাবর তান্ত্রিক হিসেবেও আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। আর আপনাকে আমি আটকাবো না। আমার কথা শেষ, নিন আপনি আপনার আসন ত্যাগ করুন। কথা শেষ করে কেবল আমি নিজের দু হাতে তালি দিলাম। নিজের আসন ছেড়ে
উঠে পড়লেন রাখাল মোড়ল। এবার সপরিবারে আমার সামনে হাত জোড় করে এসে বললেন, অপরাধ মার্জনা করবেন ঠাকুরমশাই, আপনার ক্ষমতার নিদর্শন আমরা পেয়ে গেছি। আপনার কর্মে আর আমরা আপনাকে আটকাবো না। কেবল আপনার কোনো ক্ষতি হতে পারে সেই আশঙ্কায় আপনাকে আমি যেতে বাধা দিচ্ছিলাম, কিন্তু আজকের পর আর সেই বাধা আপনাকে আমি দেব না। এরপর স্নান করে উঠে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তারপর সূর্য যখন পশ্চিম আকাশে ঢলতে বসেছে তখন রওনা দিলাম খালধারের সেই বাচ্চা পোতার মাঠে। সেখানে পৌঁছে বিশালাক্ষী তলার সেই বেদিতে কিছুটা সময় দেবীকে স্মরণ করে কিছুক্ষণ ধ্যানে অতিবাহিত করলাম। গতকাল পূর্ণিমা তিথি সবে অতিবাহিত হয়েছে। আজ প্রতিপদের চাঁদ উঠল একটু দেরিতে। সেই চাঁদের যেন কোনো জৌলুস নেই, মৃত ব্যক্তির চোখের মতোই খোলা। আর ঠিক সেই মুহূর্তে আমার কানে ভেসে এলো সেই সন্তান হারানো মায়ের কণ্ঠের করুণ আর্তনাদ। খুকি রে, ও খুকি, কোথায় গেলি বাচ্চা? ফিরে আয়, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। আমি আর কাল বিলম্ব অপেক্ষা না করে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম সেই দিকে। পাগলের মতো তার কোলের খুকিকে তখন খুঁজে বেড়াচ্ছে ক্ষেমঙ্করীর প্রেত। দূর থেকে দেখতে পাচ্ছি তার উন্মাদিনীর মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ছুটোছুটি। আমি ঠিক কাঠের পোলের উপর। বাঁশ বাগানের ভিতর থেকে ভেসে এলো খুকির সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। সেই সঙ্গে যেন 100 শিয়াল সেখানে আর্তনাদ করে উঠল। পোল পেরিয়ে পা বাড়াতেই দেখলাম সামনে ক্ষেমঙ্করীর প্রেত পথ আটকে দাঁড়িয়েছে। তার চোখ দুটো প্রচন্ড উজ্জ্বল হয়ে জ্বলছে, চুলগুলো সাপের মতো এঁকে বেঁকে হাওয়ায় উঠছে। সমস্ত অবয়বটা যেন ক্রোধে ফেটে পড়ছে। আমার উপস্থিতি তাকে যেন আরো বেশি হিংস্র করে তুলেছে। যান্ত্রিক ভারী কণ্ঠে আমার প্রতি একটা প্রশ্ন ধেয়ে এলো, কি চাই এখানে? কেন এসেছিস? আমি স্থির দৃষ্টি এবং কণ্ঠ রেখে উত্তর দিলাম, তোমার সঙ্গে একটু কথা বলতেই আমি এখানে এসেছি মা। কে মা? কে মা? ক্রোধে ফেটে পড়ল ক্ষেমঙ্করীর কণ্ঠ। যেন মনে হলো 10 হাত দূরে কোথাও বাজ পড়ল। কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হলো। ক্ষেমঙ্করী আবার বলতে শুরু করলো, আমি আমার খুকিকে খুঁজে বেড়াচ্ছি। আমি কারোর মা নই। আমি যতক্ষণ না খুকিকে খুঁজে পাবো ততদিন এই জায়গা ছেড়ে আমাকে কেউ তাড়াতে পারবে না। আমি বললাম, খুকিকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাসের কথা শুনে ক্ষেমঙ্করীর যে অট্টহাসি শুরু হলো তাতে যে কোনো সাধারণ মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কথা। হাসি থামিয়ে মুখে ক্রূর পৈশাচিক ভঙ্গি এনে টেনে টেনে সে বলল, পুরুষ জাতকে বিশ্বাস করি না। আজ আমার এই সর্বনাশের পরেও পুরুষ জাত শান্ত হয়ে বসেনি। আমাকে বারংবার এখান থেকে তাড়ানোর চেষ্টা করে চলেছে। একের পর এক গুণীন তান্ত্রিককে পাঠিয়ে চলেছে। আমি সবার শেষ দেখে ছাড়বো, সবার শেষ দেখে ছাড়বো। যদি এখনই না এখান থেকে চলে যাস, আমি এই গ্রামকে শ্মশান বানিয়ে ছেড়ে দেব। চলে যা, চলে যা বলছি। ক্ষেমঙ্করীর প্রেতের সেই ক্রোধের সামনে আমি তো কোন ছাড়, দেবতা এলেও আঁতকে উঠতেন। আস্তে আস্তে একটা দম বন্ধ পরিবেশ সেখানে তৈরি হয়ে আসছিল। আমার দাঁড়াতে কষ্ট হচ্ছিল। শেষবারের মতো বুকে সাহস সঞ্চয় করে বললাম, বেশ, আমি চলে যাচ্ছি, তুমি ক্রোধ সম্বরণ করো। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। আজ এত বছর ধরে তুমি তোমার খুকিকে খুঁজে চলেছ, কিন্তু তার হদিশ পাচ্ছ না। হয়তো এইভাবেই আরো অনন্তকাল ধরে তাকে খুঁজে যাবে, তবু তার দেখা মিলবে না। একবার আমাকে বিশ্বাস করে দেখতে পারতে। আমি তোমাকে এবং খুকিকে মুক্তি দিতেই এখানে এসেছি। আমার এই কথায় যেন
কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে গেল ক্ষেমঙ্করীর প্রেত। তার ক্রোধ যেন এবার একটু শান্ত হলো। আমিও পোলের উপর দাঁড়িয়ে রইলাম। ক্ষেমঙ্করী বলল, বেশ, আগামী 13 দিনের মাথায় অমাবস্যা, মহালয়া তিথি। সেদিন অতৃপ্ত আত্মারা একবারের জন্য মর্তে তুষ্ট হতে নেমে আসে, আর তারপরে বিদায় নেয়। আমি তোকে এই 13 দিন সময় দিচ্ছি, তার মধ্যে তোকে আমার খুকিকে খুঁজে বের করে দিতে হবে। আমি বললাম, বেশ, তাই হবে। আমি তার মধ্যেই তোমার কোলে তোমার খুকিকে ফিরিয়ে দেব। এবার জ্বলন্ত ভাটার মতো চোখ দুটো যেন আরো জ্বলে উঠল। প্রায় শূন্যে আমার কাছে হাওয়ায় ভেসে এগিয়ে এলো ক্ষেমঙ্করী। তার উত্তাপ তখন আমি অনুভব করতে পারছি। আমার সামনে এসে চাপা রাগ মিশ্রিত গলায় বলল, যদি না 13 দিনের মধ্যে আমার খুকিকে তোরা আমার কাছে ফিরিয়ে দিতে পারিস, তাহলে কিন্তু তোর সারা শরীর পক্ষাঘাতে পড়ে যাবে। বিছানায় শুয়ে যন্ত্রণা ভোগ করে তিলে তিলে মরবি তুই, আর তোর সাথে এই গোটা গ্রামের লোকও মরবে। মনে রাখিস, আমার ক্রোধ থেকে কারোর নিস্তার নেই। এখান থেকে আমি চলে যাচ্ছি। যেদিন খুকিকে খুঁজে পাবো, সেদিন আমি আবার ফিরে আসবো। যা, তুইও কাজে লেগে পড়, যা। দমকা হাওয়ার বেগে ক্ষেমঙ্করী কোথায় যেন মিলিয়ে গেল। খালপাড়ের বাচ্চা পোতার মাঠ আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল প্রতিপদের ঘোলা চাঁদের আলোয়। ক্ষেমঙ্করীর অবয়বের উত্তাপে আমার সারা শরীর ঘেমে স্নান করে গিয়েছিল। এখন শরতের হিমেল হাওয়া গায়ে লাগতে ভিজে শরীরে শীত অনুভব করলাম। মাথা যেন কাজ করতে চাইছিল না। চাঁদের অবস্থান দেখে ঠাউর করলাম সন্ধ্যা পেরিয়ে এখন রাত হয়ে গেছে। ওদিকে রাখাল, মোড়ল এবং গ্রামের আর সব লোকেরা হয়তো চিন্তা করছে আমার জন্য। আজকে ফিরে যাওয়ার কথাই মনস্থির করলাম। হন্তদন্ত হয়ে হেঁটে ফিরছিলাম। কথা তো দিয়ে দিয়েছি যে খুকিকে ক্ষেমঙ্করীর কোলে ফিরিয়ে দেব, কিন্তু কিভাবে তা সম্ভব হবে আমার সেটা জানা নেই। বিফল হলে আমার যে চরম সর্বনাশ নেমে আসবে, তার থেকেও বেশি বিপদ এই সমগ্র ঝালুয়ার বেড়ের গ্রামবাসীদের। রাতারাতি সমস্ত গ্রাম উজাড় হয়ে যাবে। পথ চলতে চলতে মনস্থির করলাম এই সমস্ত কথা কিছুতেই মোড়ল মশাই কিংবা গ্রামবাসীদের জানানো চলবে না। তারা ভয় পেয়ে উল্টো কিছু করে বসলেই সব কিছু শেষ। লোকালয়ের সীমানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম মোড়ল মশাই হ্যাজাক হাতে আর 10 জন মাতব্বর ছেলে ছোকরাদের নিয়ে লোকালয়ের সীমানায় আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দূর থেকে দেখতে পেয়ে তার বাঁচখাই গলায় একটা হাঁক ছাড়লেন। ঠাকুরমশাই আসছেন নাকি? আমি দূর থেকে নিজের উপস্থিতি জানান দেওয়ায় তিনি সদল বলে আমার দিকে এগিয়ে এলেন। তখনও আমার সারা শরীর থেকে ঘাম ঝরছে, রক্তাম্বর ভিজে গেছে। আমাকে দেখেই তাদের মধ্যে একটা কোলাহল পড়ে গেল। সবাইকে থামিয়ে চিন্তিত কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই 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 সকলে থামো। এই কি ঠাকুরমশাই, আপনার সারা শরীর তো ঘামে একেবারে ভিজে গেছে। সুস্থ বোধ করছেন তো? আমি শান্ত মুখে ওনাকে জবাব দিলাম, আমি ঠিক আছি মোড়ল মশাই, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, খুব বেশি দেরি করা যাবে না। আমার মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে গম্ভীর গলায় তিনি বললেন, বেশ বেশ, তাই হবে। আপনার এখন একটু বিশ্রামের প্রয়োজন। আজ নৈশভোজের পর আমার বাড়ির দাওয়ায় আপনার সব কথা শুনব। এখন ফিরে চলুন। আমার সঙ্গে কথা শেষ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে হুকুম দিলেন, সকলে শোনো, রাতের খাওয়া সেরে 11টার মধ্যে সকলে আমার বাড়ি চলে এসো। গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখন সকলে যে যার বাড়ি ফিরে যাও। যাও যাও। সকলে ফিরে গেল। অ্যাজাক লণ্ঠনের আলোয় পথ দেখিয়ে আমাকে নিয়ে রাখাল মোড়ল নিজের বাড়ি ফিরলেন।
পাতকুয়ার জলে ভালো করে হাত মুখ ধুয়ে চাটাইয়ের উপর দুজনে বসলাম। চাকর হাওয়া করছিল। বড় কাঁসার জামবাটিতে নিজস্ব গোয়ালের গাই গরুর ঘন পুরু সরওয়ালা খাঁটি দুধ, রেকাবে ফেনি বাতাসা, বাগানের গাছের মর্তমান কলা এবং একটি ছোট ধামায় চাষের চালের ঘরে ভাজা মুড়ি আমাদের দুজনের জন্য এসে হাজির হলো। মোড়ল মশাই বললেন, নিন ঠাকুরমশাই, শুরু করুন। আপনার ফেরার পথ চেয়েই অপেক্ষা করছিলাম। দুজনে জল খাবার পর্ব সারলাম। দুপুরে কেন জানি না মনটা স্থির ছিল না। এখন তৃপ্তি করে খেলাম। চাকর দুটো থেলো হুঁকোয় দুজনের জন্য তামাক সেজে নিয়ে এলো। ঘর ঘর করে হুঁকোয় টান দিয়ে মোড়ল মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাইয়ের কুকুট মাংসে আপত্তি নেই তো? আমি হেসে বললাম, না, আমার কোনো আপত্তি নেই। এরপর রাতের খাওয়া সেরে উঠে দাওয়ায় যখন আবার এসে বসলাম, দেখলাম গ্রামের মাতব্বরেরা গোল করে ঘিরে সেখানে আগে থেকেই বসে আছে, আর ছেলে ছোকরা সব দাওয়ার নিচে উঠোনে চাটাই পেতে। মোড়ল মশাইয়ের গিন্নি পান সেজে দিলেন। পান মুখে ভরে আমি সকলের মধ্যিখানে এসে বসলাম। এবার মোড়ল মশাই আমাকে শুধলেন। বলুন ঠাকুরমশাই, গুরুত্বপূর্ণ ব্যাপারখানা কি? আমি আজকের সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করলাম। কেবল ক্ষেমঙ্করীর অভিশাপের কথাটা চেপে গেলাম। এই হাড় হিম করা ঘটনা আমার মুখে শুনে সবার চোখ তখন ঠেলে বেরিয়ে আসছে। কারো মুখে টু শব্দটিও শোনা গেল না। মোড়ল মশাই বললেন, ওফ, কি সাংঘাতিক ঘটনা! শুনে যেন সমস্ত শরীর শিউরে উঠছে। না না ঠাকুরমশাই, মানতেই হবে যে আপনি সিদ্ধ পুরুষ। কিন্তু সমস্যা হচ্ছে, ওই মাঠে তো অনেক শিশুর মৃতদেহই গড়ে দেওয়া হয়। নির্দিষ্ট করে ক্ষেমঙ্করীর মেয়ের দেহ কোথায় গড়ে দেওয়া হয়েছিল সেটা তো বলা মুশকিল। আজ থেকে প্রায় 60 বছর আগের কবর খুঁজে বের করা তো মুশকিল হবে ঠাকুরমশাই। ভিড়ের মধ্যে থেকে একজন ছোকরা মন্তব্য করল, নস্কর পাড়ার বিশুখুড়ো হয়তো কিছু বলতে পারবে মোড়ল মশাই। রাখাল মোড়ল এবার একটু রেগে বলে উঠলেন, হ্যাঁ, ওর ঘটে কত বুদ্ধি! বলি, বিশুখুড়োর বয়সটা কত হলো জানা আছে তোর? 95 পেরিয়ে সামনের কার্তিকে 96-এ পড়বেন উনি। চোখে ভালো দেখেন না, নাম মনে রাখতে পারেন না, কাউকে চিনতে পারেন না। আর 60 বছর আগে ক্ষেমঙ্করীর মেয়েকে কোথায় গড়ে দেওয়া হয়েছিল সেটা বিশুখুড়োকে শুধাবেন উনি। চুপ করে বসে থাক। মোড়ল মশাইয়ের কথায় ছোকরা চুপ করে বসে পড়ল। এখানে সবাই উপস্থিত সবাই তার কথায় হো হো করে হেসে উঠল। আমি দেখলাম, না, এইভাবে খুকির কোনো কুল কিনারা করা সত্যিই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। রাখাল মোড়ল আবার আমাকে বললেন, মার্জনা করবেন ঠাকুরমশাই, কিন্তু এই হদিশও আপনাকেই খুঁজে বের করতে হবে। এখন আপনিই পারেন আমাদের গ্রামকে এই অভিশাপ থেকে রক্ষা করতে। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হলাম। তারপর চোখ খুলে মোড়ল মশাইকে জানালাম, বেশ, আমাকে 2-3 দিন সময় দিন। আশা করছি কোনো না কোনো একটা উপায় আমি নিশ্চয়ই দেবীর কৃপায় বের করতে পারব। আমার কথায় রাখাল মোড়ল বললেন, এই গ্রামের অভিভাবক হিসেবে আমি আপনাকে এই বিষয়ের সমস্ত ভার অর্পণ করলাম। এই ক্ষেত্রে আমাদের সকলের কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা হবে। আজ অনেক রাত হয়ে গেছে, এবার সবাই যে যার বাড়ি যাও। ঠাকুরমশাইয়ের ওপর দিয়ে গতকাল থেকে আজ এখন অবধি প্রচুর ধকল গেছে। ওনার এবার একটু বিশ্রাম প্রয়োজন। যাও যাও যাও, সবাই এখন বাড়ি যাও যাও। সবাই আমাকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে ফিরে গেল। চাকরের সঙ্গে বাহির বাড়ির একটি ঘরে, যেখানে আমার বিশ্রাম নেওয়ার আয়োজন হয়েছে, সেখানে আমাকে পৌঁছে দিয়ে এলেন রাখাল মোড়ল। ঠাকুরমশাই, আপনি এখন বিশ্রাম করুন, কাল সকালে কথা হবে। চলে আসবার সময় চাকরকে আমার কাছে রেখে আসছিলেন, কিন্তু আমি বারণ করলাম।
একটা দেওয়ালগিরি জ্বলছিল তক্তপোষের পাশে রাখা কাঠের টুলে। সেটিকে নিভিয়ে মশারি গুঁজে শুয়ে পড়লাম। সত্যি গতকাল থেকে দু চোখের পাতা বুঝিনি, তাই বিছানায় পিঠ দেওয়ার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেই ঘুমের মধ্যে দেবীকে স্বপ্নে দেখলাম। তিনি আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি তারানাথ, কি চিন্তা করছো? আমি বললাম, দেবী, এ কোন বিপাকে ফেললে তুমি আমাকে? তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সঙ্গে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন তুমি ভরসা দেবী। আমি জানি না এতগুলো নিরপরাধ গ্রামবাসীদের এই বিপদ থেকে কিভাবে বাঁচাবো। আচ্ছা, খুকি তো মরেই গেছে, তাহলে একজন প্রেত হয়ে ক্ষেমঙ্করী নিজের মেয়ের আত্মাকে খুঁজে পাচ্ছে না কেন? দেবী বললেন, কোনো কারণবশত খুকির আত্মা তার দেহের সঙ্গে মাটির নিচে আটকে রয়েছে, বেরিয়ে আসতে পারছে না। শিশু আত্মা এখনো উপলব্ধি করে উঠতে পারছে না যে সে এখন মৃত। তার ধারণা কেউ তাকে আটকে রেখে দিয়েছে। আর ঠিক সেই কারণেই ক্ষেমঙ্করীর বিদেহী আত্মা তাকে খুঁজে পাচ্ছে না, নেশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে তার মেয়েকে। আমি আবার শুধলাম, কিন্তু এত সমাধির মাঝে 60 বছরের পুরনো সমাধি কি করে খুঁজে পাবো দেবী? দেবী মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চয়ই খুঁজে পাবে। সেই উপায় আজ তোমাকে শিখিয়ে দিতে এসেছি। আমি তোমাকে একটি মন্ত্র দিয়ে যাব। সেই মন্ত্র আগামীকাল রাত থেকে 10 দিন তুমি 1800 বার জপ করবে। মনে রেখো, এই মন্ত্র জপ করার সময় তোমার কাছে নানা ধরনের বাধা বিপত্তি আসবে। কারো গলার স্বর নকল করে কেউ তোমাকে ডাকতে পারে, কিন্তু ভুলেও চোখ খুলবে না। কারো ডাকে সাড়া দেবে না। জপ সচল রাখবে। মাঝপথে জপ থামিয়ে ফেললেই কিন্তু প্রাণহানি ঘটতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, এই মন্ত্র কিভাবে কাজ করবে? এই মন্ত্র সবসময় কাজ করে না। এই মন্ত্রে সিদ্ধ হলে তোমার চাওয়া যে কোনো বস্তুই তোমার দৃষ্টিগোচর হবে, তার সন্ধান তুমি পাবে। তবে এই মন্ত্র একমাত্র কাজ করে অন্ধকারে, কৃষ্ণপক্ষের একাদশী তিথির মধ্যরাতে, কেবল 2 ঘন্টার জন্য। আজ প্রতিপদ, ঠিক 10 দিনের মাথায় তোমায় এই 2 ঘন্টার মধ্যে তোমাকে এই কর্ম সম্পন্ন করতে হবে। আর মনে রাখবে, এই মন্ত্রের অপব্যবহার কোনোদিন করো না তারানাথ, তাহলে কিন্তু জনমের মতো নিজের স্বাভাবিক দৃষ্টিশক্তিও হারাবে। এবার এসো, তোমার কানে আমি এই মন্ত্র দিয়ে যাই। আমার কানে সেই মন্ত্র দিয়ে দেবী স্বপ্ন থেকে বিদায় নিলেন, আর যাওয়ার সময় বলে গেলেন, আর আমি আসবো না। যদি তুমি জপ সম্পন্ন করো, সেই মুহূর্তেই আমার উপস্থিতি তুমি টের পাবে। আর মনে রেখো, ক্ষেমঙ্করী কিন্তু রোজ তোমাকে ভয় দেখাতে আসবে। তুমি ভীত হবে না, এক মনে জপ করে যাবে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমি চলি। দেবী চলে গেলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙল। গত রাতের কথা ভেবে মনটা প্রসন্ন হয়ে যাচ্ছিল। দেখলাম দেবী মন্ত্রটা আমার অন্তরে ভরে দিয়ে গেছেন। হাত জোর করে মাথায় ঠেকিয়ে তার উদ্দেশ্যে একটা প্রণাম করলাম। বেলার সময় রাখাল মোড়লকে জানিয়ে দিলাম যে ক্ষেমঙ্করীর মেয়ের সমাধির হদিশ করতে পারব। আসছে একাদশীতে এই কাজ সম্ভব হবে, তবে তার জন্য একটি বিশেষ ক্রিয়া এবং জপ আমাকে সম্পন্ন করতে হবে। কাজেই রাত 10টার পর আমাকে কোনোভাবে আর ডাকা চলবে না। রাখাল মোড়ল আমাকে নিশ্চিন্ত করে দিলেন। এর পরের দিনগুলো ঝালুয়ারবের গ্রামেই কাটতে থাকলো। এদিকে বাড়িতে পাছে চিন্তা করে, তাই মাকড়দহ পোস্ট অফিস থেকে মঠ লেনের ঠিকানায় একটা তার করে দিলাম। রোজ সকালে চণ্ডীমণ্ডপে আড্ডা দিই। আশেপাশের গ্রামে মোড়ল মশাইয়ের সঙ্গে ঘুরে বেড়াই, আর রাতে মন দিয়ে দেবীর আদেশ মতো জপ সম্পন্ন করি।
জব শুরুর প্রথম 3 দিন ক্ষেমঙ্করী এসে ভয় দেখাতে চেষ্টা করেছিল, কিন্তু আমার কোনো প্রতিক্রিয়া না হওয়ায় আর সে আমাকে বিরক্ত করতে এলো না। এদিকে এমন একটা কাণ্ড ঘটে গেল যে আমার নাম ছড়িয়ে পড়ল আশেপাশের 10টা গ্রামে। এরই মধ্যে একদিন সন্ধ্যার পর রাঘবপুর গ্রামের দুলাল ঘোষ নামের একজনের বাড়িতে কিছু কুটুম্ব ওই পথ ধরে গরুর গাড়ি করে গিয়ে উপস্থিত হয়েছে। তারা ভিন জায়গার মানুষ, টানা গরুর গাড়ি করে এসেছে। খালপাড়ের ওই ভৌতিক ঘটনার সম্বন্ধে তারা অবগত ছিল না, কিন্তু কোনো ভৌতিক ঘটনার সম্মুখে না হওয়ার দরুন সবাই আমার নামে ধন্যি ধন্যি করতে লাগলো। এইভাবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এসে উপস্থিত হলো। আজ সেই মন্ত্রের শেষ 10,800 জপ সম্পন্ন করে আমাকে এই অভিশাপের হাত থেকে গ্রামকে রক্ষা করতে হবে। কিন্তু ভাগ্য দেবতা হয়তো আমার প্রতি প্রসন্ন ছিলেন না। বিকেলের পর থেকেই দেখলাম আকাশের পশ্চিম কোণে কুচকুচে কালো মেঘের সঞ্চার ঘটেছে। আবহাওয়া কেমন যেন থমথমে হয়ে আছে। গ্রামের লোক সেদিন সন্ধ্যার পর থেকেই রাখাল মোড়লের বাড়িতে জমা হয়েছে, আমার সাথে একসঙ্গে সেই অভিশাপ মুক্তি দেখতে যাবে বলে। কিন্তু মনের কোণে একটা দুশ্চিন্তা যেন দানা বাঁধতে শুরু করল। মোড়ল মশাইকেও দেখলাম কপালে তার চিন্তার ভাঁজ। আমার কাছে এসে তিনি বললেন, মশাই, তবে কি শেষ রক্ষা হবে না? তীরে এসে তরি ডুববে? হে মা তারা, এ কোন পরীক্ষা নিচ্ছ মা? আমি তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম, ভেঙে পড়লে চলবে না মোড়ল মশাই। বিপদের দিনে বুদ্ধি স্থির রাখতে হয়, না হলে আরো সর্বনাশ হয়ে যায়। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনি এখন ভরসা ঠাকুর মশাই। রাত্রি 8টা থেকে প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সে কি ঝড়ের তাণ্ডব! সবাই যে যার ঘরে ঢুকে পড়ল। বৃষ্টির দাপটে 2 হাত সামনের মানুষকে দেখা যাচ্ছে না। আমি অবিচল রইলাম, যথা সময়ে জপে নিবৃষ্ট হলাম। জপ সম্পন্ন করে উঠতেই একটা অবাক অনুভূতি হতে লাগলো। এই অন্ধকারে যেন কেমন সব স্বাভাবিক আলোর মতো দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারলাম সময় রাত্রি 12টা অতিক্রম করে গেছে। না, আর দেরি করা ঠিক হবে না। বেরিয়ে পড়লাম। আমার ঘরের দরজা খোলার শব্দে দেখতে পেলাম মোড়ল মশাইও বেরিয়ে এসেছেন। তখন ঝড়ের তাণ্ডব কমে গেলেও হাওয়া বয়ে চলেছে, বৃষ্টির বেগ বেড়েছে এবং ঘন ঘন বাজ পড়ছে। মোড়ল মশাই আমাকে ছুটে এসে বললেন, দোহাই ঠাকুর মশাই, এই দুর্যোগের দিনে আপনি মাঝরাতে ওখানে যাবেন না। আমাদের যা হয় হবে, কিন্তু এই ঘন ঘন বাজ পড়ছে, আমি আপনাকে কখনো ওই ফাঁকা জলার মাঝে যেতে দেবো না ঠাকুর মশাই। আমার চোখে এবার যেন ঝিলিক খেলে গেল। উত্তেজিত কণ্ঠে আমি বললাম, মন থেকে ভয়কে টেনে বের করুন। কারো কোনো বিপদ ঘটবে না। প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। এমত অবস্থায় যদি আপনি আজ আটকে যান, এই জন্মে কোনো দিন আর এই সংকট থেকে মুক্তি লাভ করতে পারবেন না। আমার চোখের দিকে তাকিয়ে নিজের ভ্রুকুটি করে রাখাল মোড়ল বললেন, এ কি, আপনার দৃষ্টি যেন কেমন বদলে গেছে। সত্যি বদলে গিয়েছিল, সেটা নিজেও অনুভব করতে পারছিলাম। আমার উপর আস্থা রেখে তিনি বললেন, বেশ, আপনাকে আমরা আটকাবো না, কিন্তু আমরাও যাবো আপনার সঙ্গে। একা যেতে দেবো না আপনাকে। আমরা ওখানে পৌঁছে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবো। সময় আপন গতিতে বয়ে চলছিল। আমি দেখলাম আর দেরি করা ঠিক হবে না। মধুসুন্দরী দেবীর গায়ের সুগন্ধ আমার নাকে এলো। বুঝতে পারলাম বেরিয়ে পড়বার নির্দেশ দিচ্ছেন তিনি। আর বিলম্ব না করে উঠোনের এক কোণে রাখা কোদালটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার পিছন পিছন মোড়ল মশাইও ছেলে ছোকরাদের নিয়ে আসতে লাগলেন। আমি আগে থেকেই সঙ্গে আলো নিতে বারণ করে দিয়েছিলাম।
আর বৃষ্টি বাদলার দিনে আলো নিয়ে যাওয়াটা সম্ভবও ছিল না। মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, ঝোড়ো হাওয়া বইছে, আর তার মাঝে এগিয়ে চলেছি আমি। আমার চুল দাড়ি ভৈরবের মতো উঠছে। এই নিকষ কালো অন্ধকারেও আমি স্পষ্ট সব কিছু দেখতে পাচ্ছিলাম। যখন পোলের কাছে পৌঁছলাম, বেশ কিছু দূরে তাল গাছে বিভৎস এক আলোর ঝলকানি নেমে এলো, আর বিকট কান ফাটানো শব্দে তাল গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই বিদ্যুতের আলোয় দেখলাম পোলের ওই পাড়ে দাঁড়িয়ে রয়েছে ক্ষেমঙ্করী। চুলগুলো উঠছে, সমস্ত অবয়ব থেকে যেন বিভৎসতা ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে দেখে উন্মাদিনীর মতো পৈশাচিক হাসি হাসতে শুরু করেছে সে। বিশালাক্ষী তলার কাছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গ্রামবাসীদের নিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন মোড়ল রাখাল জালুই। ঝড় বৃষ্টি বজ্রপাতের শব্দ ছাপিয়ে ক্ষেমঙ্করীর অট্টহাসি যেন গোটা অঞ্চল কাঁপিয়ে দিচ্ছে। আমি কোদাল কাঁধে নিয়ে এগিয়ে যেতে লাগলাম তার দিকে। পোল পেরিয়ে তার সামনে এসে দাঁড়ালাম। আমার সামনে পাগলের মতো হেসে সে আমাকে বলল, দে দে খুকিকে আমার কাছে দে, দে আমার খুকিকে আমার কাছে দে, আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে। ঠিক এই সময় আমার দৃষ্টি যেন একটু ঝাপসা হয়ে এলো। এমন সময় কানের কাছে কে যেন ফিসফিসিয়ে বলে উঠল, সময় শেষ হয়ে আসছে তারানাথ, তাড়াতাড়ি কাজ সম্পন্ন করো। এ তো দেবীর কণ্ঠ। বুঝলাম মন্ত্রশক্তির সময় ফুরিয়ে আসছে। আর দেরি না করে সোজা সেই বাচ্চা পোতা মাঠের মধ্যে প্রবেশ করলাম। সমস্ত জায়গা জুড়ে ঘন বাঁশ ঝাড়ের জঙ্গল। পায়ের নিচে ভিজে বাঁশ পোতা মারিয়ে এগিয়ে যেতে লাগলাম। আস্তে আস্তে দৃষ্টি নিভে আসছে, আর খিলখিল করে ক্ষেমঙ্করীর হাসি বেড়ে চলেছে। আমার এবার চিন্তা হতে শুরু করেছে। তাতে সময় বেশি নেই, বুঝতেই পারছি। মরিয়া হয়ে প্রাণপণে আমি খোঁজ করতে লাগলাম খুকির সমাধি। চারপাশে চোখ ঘোরাচ্ছি। এমন সময় বেশ কিছুটা দূরে পূর্ব দিকে একটা জায়গা যেন জলজল করে উঠল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেখানে দাঁড়াতেই মাটির নিচ থেকে বাচ্চা মেয়ের একটা চাপা কান্না কানে এলো। কান পেতে শুনলাম একজন শিশু তার মাকে খুঁজছে আর কাঁদছে। শরীরের সমস্ত শক্তি এক করে আমি প্রাণপণে খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুটা খোঁড়ার পর দেখতে পেলাম একটা কঙ্কাল আর একটা বায়বীয় বস্তু যেন ছুটে বেরিয়ে এলো মা মাহা করতে করতে। দূর থেকে ক্ষেমঙ্করীর কণ্ঠ ভেসে এলো, খুকি রে, ও খুকি, আয় আয় আমার কোলে, আয় মা, আয় আয় আমার কোলে, ও খুকি, আয় আয় আমার কোলে। তবে এই কান্নাটা আর আর্তনাদ নয়, আনন্দের কান্না। সন্তান হারা মা দীর্ঘদিন পর তার সন্তানকে ফিরে পেয়েছে, তাই আনন্দে তার অশ্রুধারা সব কিছু ছাপিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি আবার সেই সমাধিতে মাটি চাপা দিয়ে ছুটে বাইরে বেরিয়ে এলাম। দুর্যোগ কেটে গেছে, আকাশে তারা দেখা যাচ্ছে। এখনো মন্ত্রশক্তির কিছু ক্ষমতা বাকি ছিল। দেখলাম একজন মায়ের তার কন্যা সন্তানকে কোলে নিয়ে আদরের এক অপরূপ স্বর্গীয় দৃশ্য। বাচ্চাটির খিলখিল হাসি যেন সে আবার পৃথিবী ফিরে পেয়েছে। আমার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছিল। এবার ক্ষেমঙ্করী খুকিকে কোল থেকে নামিয়ে তার হাত ধরল। তারপর মা ও মেয়ে ধীরে ধীরে খালের উপর ভেসে এগিয়ে গেল। একবার ঘুরে তারা আমার দিকে তাকালো, যেন ধন্যবাদ জানাচ্ছে। তারপর আস্তে আস্তে শূন্যে মিলিয়ে গেল। আমার চোখের সামনে চারির মুখটা ভেসে উঠল। মনটা হু হু করে উঠছিল। চোখের জল মুছে এসে দেখলাম রাখাল মোড়ল এবং গ্রামবাসীদেরও চোখে জল। মোড়ল মশাইকে অনুরোধ করলাম, মহালয়ার দিন একটু মা ও মেয়ের নামে তর্পণ করে দেবেন। তিনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। সবাই মিলে একসাথে ফিরে এলাম। অবশেষে মা তার মেয়েকে ফিরে পেল।
ঝালুয়ার বের গ্রামের দীর্ঘদিনের একটা অভিশাপ মোচন হলো। পরদিন সকালবেলা আমি বাড়ি ফেরার কথা বলতেই মোড়ল মশাই কিছুতেই আমার কথায় রাজি হলেন না। জোর করে 2 দিন সেখানে কাটিয়ে যাওয়ার জন্য তিনি অনুরোধ করতে লাগলেন। না ঠাকুরমশাই, তা হয় না। আপনাকে কিছুতেই গ্রামবাসীরা যেতে দেবে না। আপনার উপলক্ষে গ্রামে এক বিশাল বনভোজনের আয়োজন করা হচ্ছে। আপনার ঋণ যে এ জন্মে শোধ করতে পারবো না ঠাকুরমশাই। আমি কিছুতেই রাজি হলাম না। দীর্ঘদিন ঘর ছাড়া স্ত্রী আমার একমাত্র কন্যাকে নিয়ে আছে কলকাতা শহরে। আমি না গেলে তাদের প্রচুর অসুবিধা। তাই বললাম, আবার যখন আসবো তখন নিশ্চয়ই সবাই মিলে আনন্দ করা যাবে। আজ আমাকে যেতে হবে। মোড়ল মশাই উদাস নয়নে আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, আবার হাসবেন তো? আমি কোনো উত্তর দিলাম না, কেবল হাসলাম। গল্প শেষ করে তারানাথ কিছুক্ষণ চোখ বুজে রইলেন। তারপর পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। সত্যি কথা বলতে কি, আমার এবং কিশোরীর চোখেও জল চলে এসেছিল। চোখের জল মুছে কিশোরী তাকে বলল, সত্যি ঠাকুরমশাই, জ্যোৎস্না রাতের অপরূপ দৃশ্য দিয়ে শুরু করে চোখের জলে ঘটনা শেষ করলেন। তারানাথ এখনো কোনো উত্তর দিলেন না, কেবল একটা পরিতৃপ্তির হাসি হাসলেন। আমরা তাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম। সুখ, দুঃখ, বিরহ, পরিহাস, রোমাঞ্চ সব নিয়েই আমাদের জীবন। হয়তো আমরা এইসব অনুভূতি পেতেই ভালোবাসি, কোনোটা কম, কোনোটা বেশি। আজকে আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আবার কোনো ছুটির দিনে এই মটলেনের ঘরে আবার কোনো নতুন আসরে নতুন ঘটনা শুনব। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক সুমনেশ জালুইয়ের কলমে তারানাথ তান্ত্রিক ও বাচ্চা পোতার মাঠ। গল্প পাঠ তথা বিভূতির চরিত্রে পিনাকি, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইন্দ্রনীল, কিশোরীর ভূমিকায় দেবাঞ্জন, গ্রামের মোড়ল রাখাল জালুইয়ের ভূমিকায় শুভদীপ্ত, মধুসুন্দরী দেবীর চরিত্রে বর্ণালী, ক্ষেমঙ্করীর চরিত্রে পিয়ালি এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে দেবাঞ্জন ও আমি রাকিব। গল্পটির শব্দ সংযোজন করেছে সৌরিন, প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু, সমগ্র নির্দেশনা, আবহ নির্মাণ এবং সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি রাকিব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্প আসর।